সকল ছাত্রছাত্রীদেরই ওয়েলকাম। কখনো আমরা ভাবিনি যে আগের বছরের মতো পুনরায় একই অবস্থায় একই পরিস্থিতিতে আমাদের ফিরে আসতে হবে। গত বছর এক বিশেষ পরিস্থিতির কারণে আমাদের চারপাশে কোভিড প্রচণ্ড পরিমাণে বেড়ে যাওয়ার কারণে আমরা বাড়ি থেকে বেরোতে পারিনি। প্রত্যেকে নিজের নিজের বাড়িতে গৃহবন্দী অবস্থায় ছিলাম। এই অবস্থাতে আমাদের পড়াশোনার কাজ চালিয়ে নিয়ে যাওয়ার জন্য এই অনলাইনে পড়াশোনার পথ বেছে নিতে হয়েছিল। তারপর ধীরে ধীরে আমরা সেই পরিস্থিতি থেকে কিছুটা ওভারকাম করলেও পুনরায় আবার ঠিক একই সময়, প্রায় বলতে গেলে বছরে, আমরা সেই একই পরিস্থিতির দিকে এগিয়ে চলেছি। এটা আমাদের দুর্ভাগ্য যে পুনরায় আমাদের আবার এইভাবে পড়াশোনার পথকে বেছে নিতে হচ্ছে। যাক, আজকের মূল বক্তব্যে ফিরে আসা যাক। আজকে আমরা পড়ব তোমাদের বিজ্ঞান বইয়ের, অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের মৌলিক, যৌগিক ও মিশ্র পদার্থের চ্যাপ্টারটা। এই অধ্যায়টা যে বিষয় সম্পর্কে, সেই ব্যাপারটা নিয়ে এই বছরই তোমাদেরকে প্রথম ইন্ট্রোডাকশন করা হচ্ছে। এই বিষয়বস্তুগুলো বা এই জিনিসগুলো জানানো হচ্ছে। সুতরাং তোমরা খুব ভালো করে পরিষ্কার, একদম ক্লিয়ারলি বিষয়গুলো বুঝবার চেষ্টা করবে। দেখো, আমরা আমাদের চারপাশে যা কিছু দেখি তাই নিয়েই আমাদের পরিবেশ। আমাদের এই পরিবেশে অনেক রকম বস্তু থাকে। আমরা আমাদের চারপাশের পরিবেশে যত রকমের পদার্থ বা যত রকমের বস্তু দেখতে পাই বা যত রকমের জিনিস দেখতে পাই, প্রত্যেকটা জিনিসেরই তিনটে অবস্থা আছে: কঠিন অবস্থা, তরল অবস্থা, গ্যাসীয় অবস্থা। প্রত্যেকটা বস্তুরই প্রত্যেকটা পদার্থেরই এই তিনটে অবস্থা আছে: কঠিন, তরল এবং গ্যাসীয়। প্রত্যেকটা পদার্থকে এই তিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। খুব সাধারণ উদাহরণ দিয়ে বুঝতে চাইলে ধরো বরফ হচ্ছে কঠিন অবস্থা। কঠিনকে তাপ দিলে সেটা তরলে পরিণত হয়, অর্থাৎ বরফকে তাপ দিলে সেটা জলে পরিণত হয়। তরলকে আরও তাপ দিলে সেটা গ্যাসীয় পদার্থে পরিণত হয়, অর্থাৎ জলকে আমরা যদি আরও তাপ দিই তাহলে সেটা জলীয় বাষ্পে পরিণত হবে। শুধু জল বা বরফ বলে নয়, প্রত্যেকটা বস্তুকেই এই তিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হয়। লোহা খুব কঠিন একটা বস্তু, কিন্তু লোহারও এই তিনটে অবস্থা আছে। লোহারও তরল অবস্থা আছে, কিন্তু তার তরল অবস্থাটা অনেক উচ্চ তাপমাত্রায়, অনেকটা বেশি পরিমাণে তাপ প্রয়োগ করলে তবে তার তরল অবস্থাটা আমরা পাবো। যারা ঝালাইয়ের কাজ করেন, অর্থাৎ সেখানে প্রায় 1000-1500 ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রা প্রয়োগ করার পর লোহা গলে এবং লোহারও বাষ্পীয় অবস্থা আছে। সেরকমই আমরা তো গ্যাস জানি, তাদেরও কিন্তু ঠান্ডা করলে তাদেরকে তরল বা কঠিন অবস্থা তাদেরও আমরা পাবো। তো আপাতত আমরা বুঝলাম যে আমরা আমাদের চারপাশে যত বস্তু দেখি তার তিনটে অবস্থা প্রত্যেকটা পদার্থরই আছে। সেটা যেমন ধরো প্লাস্টিক নর্মাল অবস্থায়, সাধারণ অবস্থায় কঠিন। প্লাস্টিককে যদি আমরা তাপ দিই তাহলে সেটা গলে যাবে, অর্থাৎ সে তরল অবস্থায় পরিণত হবে। তরলকে আরও তাপ দিলে সেটা বাষ্প হয়ে যাবে। তাহলে কঠিন পদার্থ আমরা কাকে বলব? সাধারণ উষ্ণতায় বা সাধারণ অবস্থায় যে সমস্ত পদার্থের নির্দিষ্ট আকার বা আয়তন আছে এবং যাদের আকার পরিবর্তন করতে গেলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে, তাদেরকে আমরা বলবো কঠিন পদার্থ। যেমন ধরো যে কোনো প্লাস্টিকের জিনিস, লোহার জিনিস, যে কোনো ধাতুর জিনিস, এগুলো সাধারণ অবস্থায় কঠিন। একটা লোহার আলমারি বা স্টিলের আলমারি বা একটা স্টিলের থালা, তার একটা নির্দিষ্ট আকার আছে। কোনো অবস্থাতেই সেই আকার বা আয়তন কোনো পরিবর্তন হয় না, বা সেই আকার বা আয়তন পরিবর্তন করতে গেলে আমাদেরকে বল প্রয়োগ করতে হবে। খুব জোরে একটা ঘুষি মারলাম থালা বা খুব জোরে মুড়ে দিলাম, তখন তার আকার আয়তন পরিবর্তন হতে পারে, নচেত নয়। তাহলে এই ধরনের পদার্থকে আমরা বলবো সাধারণত কঠিন পদার্থ, যাদের সাধারণ উষ্ণতায় বা সাধারণ অবস্থায়
নির্দিষ্ট আকার এবং আয়তন আছে, যেমন লোহা, সোনা, কাঠ, কয়লা ইত্যাদি। এরপর আসছি তরল পদার্থে। সাধারণ উষ্ণতায় বা সাধারণ অবস্থায় যে সমস্ত পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই, যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই তরল পদার্থ ধারণ করে, এই ধরনের পদার্থকেই আমরা বলবো তরল পদার্থ, যাদের সাধারণ অবস্থায় নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট কোনো আকার নেই। এবং তরল পদার্থ, মনে রাখবে, এই ধরনের পদার্থ সবসময় প্রবাহিত হতে পারে। সব তরল পদার্থই প্রবাহিত হতে পারে, যেমন জল, দুধ, তেল, কেরোসিন ইত্যাদি। আর গ্যাসীয় পদার্থ হচ্ছে সাধারণ অবস্থায় যেসব পদার্থের কোনো নির্দিষ্ট আকারও নেই, কোনো আয়তনও নেই, তাদের কি বলা হয়? গ্যাসীয় পদার্থ। যদি যতক্ষণ একটা সাপোজ ধূপ জ্বালালাম, ঠিক আছে, জানলা দরজা বন্ধ থাকাকালীন ধূপের ধোঁয়াটা গোটা ঘরময় ছড়িয়ে যাবে। ঘরের যে কোনো প্রান্ত থেকে আমরা সেই ধূপের ধোঁয়াটা অনুভব করতে পারছি বা গন্ধ নিতে পারছি, ঘ্রাণটা নিতে পারছি। তাহলে তখন সেই মুহূর্তে সেই গ্যাসীয় পদার্থটাই গোটা ঘর জুড়ে রয়েছে। আবার দরজা জানলা খুলে দিলে জানলার বাইরে থেকেও কেউ সুগন্ধি ধূপের গন্ধ বুঝতে পারবে, সুতরাং তখন সেটা আরও ছড়িয়ে যাচ্ছে, তার আকার আয়তন আরও বাড়ছে। অর্থাৎ আমরা এটা জানলাম, গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার বা আয়তন হয় না। এই কঠিন পদার্থের কিছু নিজস্ব বৈশিষ্ট্য আছে, যেগুলো দেখে আমরা বুঝতে পারবো যে সেগুলো কঠিন পদার্থ। যেমন ধরো, কঠিন পদার্থ মাত্রই তার আকার এবং আয়তন থাকবে, ধ্রুব সত্য। কঠিন পদার্থকে যে স্থানে রাখা হবে সে সেই স্থানেই অবস্থান করবে, তার আকার আয়তনের কোনো পরিবর্তন হবে না। কঠিন পদার্থের কণাগুলির মধ্যে আকর্ষণ বল খুব বেশি। এই যে ধরো যে কোনো একটা বস্তু, একটা লোহার টুকরো, কঠিন পদার্থ, এই লোহার টুকরোটাও ভিতরে সূক্ষ্ম সূক্ষ্ম সেই পদার্থের কণাগুলো জুড়ে জুড়ে তৈরি, যাকে আমরা বিজ্ঞানের ভাষায় অণু পরমাণু বলে থাকি। সাধারণত কঠিন পদার্থের এই অণুগুলোর মধ্যে, পরমাণুগুলোর মধ্যে আকর্ষণ বল প্রচণ্ড বেশি। একটা কণা অন্য কণাকে ছেড়ে থাকতে চায় না, একটা কণা অন্য কণাকে প্রচণ্ড শক্তিতে আকর্ষণ করে, তাই এরা একে অপরের থেকে আলাদা হয় না এবং যে কারণেই এদের আকার নষ্ট হয় না। তরল পদার্থের মধ্যে আকর্ষণ বল একটু কম, তাই তরল পদার্থকে রাখলেও কণাগুলো ছাড়াছাড়ি হয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়ে যায়। আর গ্যাসীয় পদার্থের মধ্যে তো এই আকর্ষণ বল প্রায় নেই বললেই চলে, ভীষণই কম। বাইরে থেকে বল প্রয়োগ না করলে কঠিন পদার্থের কিন্তু আকার বা আয়তন পরিবর্তন করা সম্ভব নয়। আর বেশিরভাগ ক্ষেত্রেই কঠিন পদার্থ কিন্তু তাপ এবং তড়িৎ পরিবহন করতে পারে। এরপর আসছি তরল পদার্থের বৈশিষ্ট্যের কথা। তরল পদার্থের নির্দিষ্ট আকার একদমই থাকে না, নির্দিষ্ট আয়তন থাকলেও তরল পদার্থের নির্দিষ্ট আকার একদমই থাকে না। তরল পদার্থকে যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকারই তরল পদার্থ ধারণ করে। তরল পদার্থ কোনো তলের ওপর দিয়ে প্রবাহিত হয়ে যেতে পারে, উঁচু থেকে নিচু স্থানে, উঁচু দিক থেকে ঢালুর দিকে তরল পদার্থ সব সময় প্রবাহিত হতে পারে। কয়েক প্রকার তরল পদার্থ কিন্তু তাপ এবং তড়িৎ পরিবহনেও সক্ষম, এবং তরল পদার্থের মধ্যে অণুগুলোর এই আকর্ষণ বল কঠিন পদার্থের তুলনায় কিন্তু কম। আর গ্যাসীয় পদার্থের কথা বলতে গেলে আমরা তো জানি গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকারও থাকে না, কোনো নির্দিষ্ট আয়তনও থাকে না। কোনো গ্যাসীয় পদার্থকে খোলা অবস্থায় রাখলে একটি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কঠিন পদার্থ শুধু নয়, এছাড়াও পদার্থকে দুভাগে ভাগ করা হয়, ধাতু এবং অধাতু। ধাতুর বেশিরভাগ কঠিন পদার্থই কিন্তু ধাতু মূলত কঠিন পদার্থই, অর্থাৎ ধাতু হতে গেলে তাকে কঠিন হতেই হবে, তার মধ্যে কাঠিন্য থাকতেই হবে। ধাতুর উপরিতল, তোমাদের বইতে লেখা আছে ধাতুর উপরিতল
ডুবলে আলো পড়লে চকচক করে, অর্থাৎ ধাতব পদার্থে নিজস্ব একটা ঔজ্জ্বল্য আছে। সেটা রঙে কালো হোক না কেন, লোহাও তো রঙে কালো, কিন্তু তবুও মসৃণ পালিশ করা লোহার জিনিসের ওপর, স্টিলের জিনিসের ওপর আলো পড়লে খুব চকচক করে। শুধু লোহাই নয়, যে কোনো ধাতব জিনিসের ওপর আলো পড়লেই তা চকচক করবে। ধাতুকে আঘাত করলে, যেহেতু ধাতু মধ্যে একটা কাঠিন্য থাকে, ধাতু কঠিন, তাই ধাতুকে আঘাত করলে একটা বিশেষ শব্দ হয়, ঠং বা এই জাতীয় কিছু শব্দ হতে পারে। ধাতু তাপ ও তড়িতের সুপরিবাহী। সমস্ত ধাতুই, সোনা, রূপা, লোহা, প্ল্যাটিনাম, সমস্ত ধাতুই তাপ ও তড়িৎ প্রবাহে সুপরিবাহী। ধাতুকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাত বা সরু তারে রূপান্তরিত করা যেতে পারে। দেখো, এই কথাটার কিন্তু অনেক গভীর একটা মানে আছে। ধাতু কঠিন, কিন্তু ধাতুর মধ্যে সম্প্রসারণশীলতা থাকতে হবে, অর্থাৎ ধাতু ভঙ্গুর হওয়া চলবে না। একটা চকও কিন্তু কঠিন পদার্থ, কিন্তু চক কখনোই সেই পরিমাণে ধাতু আমরা বলতে পারবো না চককে। কারণ দেখো, চককে বল প্রয়োগ করলে চক সহজে ভেঙে যায়, লোহাকে বল প্রয়োগ করলে কিন্তু লোহা ভাঙে না। অর্থাৎ ধাতুর ভঙ্গুরতা খুব কম হতে হবে, ধাতুকে ভঙ্গুর হলে চলবে না। বল প্রয়োগ করলে সে তার আকৃতি পরিবর্তন করতে পারে, কিন্তু সে ভেঙে যাবে না। একটা লোহার তারকে আমি বল প্রয়োগ করলে সে বেঁকে যাবে, কিন্তু ভেঙে দুটুকরো হয়ে যাবে না। একটা ঝাঁটাকাঠিকে বল প্রয়োগ করলে সে ভেঙে দুটুকরো হয়ে যাবে, সে ধাতু নয়। তার মধ্যে ভঙ্গুরতা আছে, তার মধ্যে সম্প্রসারণশীলতা নেই। কিন্তু ধাতু হতে গেলে তাকে ভঙ্গুর হলে সে চলবে না। অধাতুর গুণগুলো ধাতুর ঠিক বিপরীত, অর্থাৎ অধাতুর নিজস্ব কোনো ঔজ্জ্বল্য নেই। ব্যতিক্রম কিন্তু হিরে। অধাতুকে আঘাত করলে কোনো প্রকার শব্দ হয় না। কাঠ অধাতু, কাঠকে আঘাত করলে কোনো প্রকার শব্দ হয় না। কাঠকে আঘাত করলে কাঠ মুচকে ভেঙে যেতে পারে। কেউ ডাকছে? কিন্তু কাঠ কখনোই নিজের আকৃতি পরিবর্তন করবে না। একবার ওখানে মুখ বাড়িয়ে দেখতো কেউ ডাকছে কি, দিদু ডাকছে কি? তাহলে ধাতু এবং অধাতুর মধ্যে কিছু বিশেষ বৈশিষ্ট্য আমরা পেলাম। ধাতু সাধারণ অবস্থায় কঠিন, কিন্তু ব্যতিক্রম একটি আছে, সেটা হচ্ছে পারদ। পারদ কিন্তু সাধারণ অবস্থায় তরল। পারদ হচ্ছে একমাত্র ধাতু যা তরল। অপরপক্ষে অধাতু স্বাভাবিক অবস্থায় কঠিন বা গ্যাসীয় দুই হতে পারে। ধাতুতে আলো পড়লে চকচক করে, কিন্তু অধাতুতে আলো পড়লে চকচক করে না, বা অধাতুর নিজস্ব কোনো ঔজ্জ্বল্যতা নেই। ধাতু কঠিন বা ধাতুর কাঠিন্য থাকার কারণে ধাতুতে আঘাত করলে এক বিশেষ প্রকারের শব্দ পাই আমরা, ঠং। অধাতুকে আঘাত করলে কোনো রকম এই প্রকারের ঠং শব্দটা পাওয়া যায় না। ধাতু তাপ ও তড়িতে সুপরিবাহী, অধাতু তাপ ও তড়িতে কুপরিবাহী। ব্যতিক্রম হচ্ছে গ্রাফাইট, অর্থাৎ যেটা দিয়ে আমাদের পেন্সিলের সিজ তৈরি হয়। গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ পরিবহন করতে পারে। আবার হিরে কিন্তু অধাতু। তোমরা অনেকেই শুনে আশ্চর্য হবে, প্রকৃতপক্ষে তাই, হিরে অধাতু। হিরে আসলে কার্বনের একটি রূপ, কিন্তু তা সত্ত্বেও কিন্তু হীরের ঔজ্জ্বল্য আছে। হিরে তাপ পরিবহনও হিরে করতে পারে, আর তড়িৎ পরিবহন করতে পারে। এই বিশেষ ধর্মগুলোকে কাজে লাগিয়ে আমাদের সারাদিনে কিছু কিছু জিনিস আমরা দেখি। ধরো, এই যে আমাদের ইলেকট্রিক ওয়্যার বা ইলেকট্রিক পরিবাহী, ইলেকট্রিকের তার তৈরি হয়, এগুলোর ওপরে এগুলো কিন্তু তামা দিয়ে তৈরি হয়। কারণ তামা যেহেতু ধাতু, তামা খুব ভালো তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, তামার থেকেও ভালো পারে রূপো, সোনা। কিন্তু আমাদের পক্ষে তো সোনা বা রূপো অ্যাফোর্ড করা সম্ভব নয়। গোটা বাড়িতে সোনার তার বা রূপোর তার দিয়ে আমরা ইলেকট্রিকে ওয়্যারিং করছি, তাই আমরা তামার তার ব্যবহার করে থাকি। এবং
সেই তারে হাত দিলে কিন্তু আমরা কারেন্ট আমরা খাবো বা আমরা ইলেকট্রিসিটি আমাদের শরীরের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকবে। সেই কারণে তামার তারের ওপর দিয়ে কিন্তু একটা প্লাস্টিকের আস্তরণ দিয়ে দেওয়া থাকে। প্লাস্টিক অধাতু সার, তাই সে তড়িৎ পরিবহন করতে পারবে না। তাই তারের ওপর যদি একটা প্লাস্টিকের আস্তরণ দিয়ে দিই, নিচে তামার তার তড়িৎ পরিবহন করলে ওপর থেকে আমরা তারটাকে ধরলে আমরা কখনোই শক খাবো না। বা ধরো রান্না করা হচ্ছে, কড়ার নিচে আগুন নিয়ে তাপ দেওয়া হচ্ছে, ওটা কড়াটায় তাপটা ছড়িয়ে যাচ্ছে এবং আমরা রান্না করতে পারছি। বা একটা খুন্তির সামনের ডগাটা গরম, মানে অনেকক্ষণ কড়াই বা আগুনের কাছে রেখে দিলে আমরা দেখি আমরা যে অংশটা ধরে রান্না করছি সেখানটাও গরম হয়ে যায়। অর্থাৎ নিশ্চয়ই তাপটা খুন্তির সামনের দিক থেকে পিছন দিকে প্রবাহিত হয়ে এসছে, যেহেতু খুন্তির ধাতব পদার্থ, তাই এই রূপে তাপ পরিবাহিত হয়ে যায়।